এবং কখনো যদি কোনো অ্যাডভার্স গভর্নমেন্ট আসে তাইলে পরে এই যে ভায়োলেশন অফ দিস কনস্টিটিউশন সবাই ঝুলবেন। এবং এই জন্য কেন ঝুলবেন আপনি যদি মনে করে দেখেন, শেখ হাসিনা 21 বছর পরে দেশে আইসা ক্ষমতায় আসলো, 21 বছর পর আইসা কিন্তু সে বঙ্গবন্ধু হত্যার বিচার করছে, যুদ্ধ অপরাধের বিচার করছে। আজকে যেভাবে সংবিধান এত কঠিন ভাবে প্রোটেক্টেড যে আপনি যদি গণভোটের আলোকে সংস্কারে না যান আপনি এই সংবিধানে ঢুকতেই পারবেন না। ঢুকতে পারবেন অনৈতিক ভাবে, বেআইনি ভাবে, গায়ের জোরে, আইনি কোনো কায়দা নাই, আপনি দেখবেন তো। এবং সে কারণে আমি বলছি যে অ্যাডভার্স গভর্নমেন্ট যদি কোনোদিন আসে এগুলো কিন্তু সব টানবে, সব তাই না। এটার ক্ষেত্রে আমরা বোধহয় এইভাবেই চলতে থাকবো। আমি আগেও বলছি এখনো বলছি, এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বহির্বিশ্বের সাথে সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু যারা ক্ষমতা কুক্ষিগত করতে চায়। সুতরাং আপনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য এত কোটি কোটি মানুষকে বললেন যে আমরা গণভোটে ভোট দিব, আবার ভোটের পরে দায়িত্বশীল মন্ত্রী বলতেছে আমরা নির্বাচন না পাইতাম না যদি হাতে রাজি না হইতাম। এই সমস্ত কথা, এই প্রতারণা বাংলাদেশ আর সহ্য ছিল জাস্ট জিরো। এখন কয়দিন পরে বয়ান শুনবেন 15 বছরের যানজট জঞ্জাল, তারপরে 1.5 বছরের জঞ্জাল, এই ইস্যুতে আপনি সময় ক্ষেপণ করবেন। এটা নির্বাচিত সরকারে করুন, সেটা পরের চ্যাপ্টার। এখন এই যে ঘুষের বিষয়টা আপনি নিয়ে আসলেন, আপনি বলেন যে তাজুল যেই লেভেলটাই ছিল, যেই জায়গাটায় ছিল, আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এত কঠিন সার্ভিলেন্সে আর কেউ ছিল না। তা সেখানে আপনি যখন ঘুষের প্রশ্নটা নিয়ে আসলেন, হ্যাঁ ভালো কথা, এখন যাকে আনছেন সে যদি আরো দক্ষ হয়, এখন এই ঘুষের প্রশ্নে কি আগের জাজমেন্ট দুর্বল হয়ে যাবে? আর যাদেরকে এখন দায়িত্ব দিছেন তারা কি খুব দক্ষ হলে কি হবে? মানে কি ইনজাস্টিস হয়েছে জাস্টিস হবে, না জাস্টিস আগেও হয়েছে সামনেও জাস্টিস হবে? এই বিষয়গুলো নাকি সরোয়ার ভাই যা করি তাই করি। বিচারক সাহেব আছেন না, 3 জন বিচারক না, তো তারা হিসাবে করবে না? তারা তো রায় দিছে, তারা কি কোর্ট চালাচ্ছেন তারা বুঝেন না যে এই সাক্ষী শিখে আনছে নাকি পয়সা দিয়ে কিনে আনছে নাকি চাপ প্রয়োগ করে আনছে? এটা তো ভাই আইসিটি। যাই হোক, আমি সরোয়ারের মতো আশা করতে চাই বিচার সামনের দিকে যেতে থাকুক। এবং সবচেয়ে বড় কথা হলো 1400 লোক মারা গেছে না 1000 লোক মারা গেছে, হটেভার ইট ইজ, 50,000 আহত হয়েছে, এবং এতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। সুতরাং এই যে ডাউট নাই, সন্দেহ নাই, এবং যেই প্রশাসন, যেই সরকার প্রশাসনকে কুক্ষিগত করে চালাইছে আমরা সবাই দেখছি, দৃশ্যমান। আমরা যেটি বললাম যে সুলতান মাহমুদিনী অভিযোগ করলেন যে টাকার ব্যাগ নিয়ে তার রুমে যাওয়া হয়েছে, প্রসিকিউটর একজন, 1000 কোটি টাকা রুম লাগে একটা, এবং এই ব্যাগ নিয়ে ঢুকছে কে? সেই টাকা কি তার বাসায় ছিল কিনা, কোন ব্যাংকে ট্রানজাকশন করছে, সেই ট্রানজাকশনের স্টেটমেন্টটা নিয়ে আসুক। টাকাটা ছিল কোথায়, কার? আমি কথাটা হলে আমি এখন শুনতেছি কেন, তখন তিনি বলেননি কেন? যিনি এখন বলতেছেন তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? কারণ আমি বলি যে ওই সময় যদি তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হইতো, আমি নিশ্চিত করে বলে দিতে পারি এটা একসেপ্ট করতো অথরিটিরা। কারণ এখানে আর্মির মামলা ইনভলভ, আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি বললেই তো হবে না, বলে ফেলতে পারেন। সেটা হইলেই আপনি যখন পজিশনে থাকবেন, পজিশন যদি অ্যালাউ করে, আপনি বলে গেলেন, এটা কাউন্টার হবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তাহলে আমি জানি যে এই যে কেলেঙ্কারিটা আপনি বললেন বস্তা বের টাকা নিতে দেখছে, 1 নম্বর গেছে বস্তার ভিতরে টাকা ছিল, সেটাই বা আপনি নিশ্চিত কিভাবে? কতগুলা বিষয় আছে। আর এই যে টাকা নিয়ে গেল, আপনি তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? আমার তো মনে হয় না যে তাজুল ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইতো, প্রসিকিউশনের লোক হোক আর XYZ, তাকে প্রশাসনিক সহযোগিতাই সে পাইতো, আর্মির সহযোগিতাই সে পাইতো, যে পেয়েছি, যে কারণে আর্মির সাথে তার একটা বিরাট লড়াই চলতেছিল। সুতরাং আমার কাছে মনে হয় আপনি তাজুলকে সরাবেন, সেটা মেইন ভিন্ন কথা। কারণ আমি বলি একটা সরকার আসলে সাধারণত বদল করে, আর এই সরকার কেন বদল করে যদি বলি, আমি প্রাথমিকভাবে একটা কথাই বলতে পারি, সেটা হলো তাজুল ইসলামের যে অধ্যায়টা ছিল সে যতক্ষণ পর্যন্ত একটা রায় করাইছে, এখন যদি তাজুলের কন্টিনিউশনটা চলতে থাকে এই সরকারের সময়, এবং আরো যদি মামলার রায় হতে থাকে, তাইলে পরে ওই যে আগের যেটা ছিল সেটার দায়ও এই সরকারের উপরে বর্তাবে। এখন তাকে সরাই দিলে এই সরকারের প্রথম বেনিফিট হইলে আমি মনে করি যে তাজুল যে পোর্শনটা করছে ওটার দায় আমাদের নয়, এটা আমার কাছে মনে হয়, নিজেদের দায় এড়ানোর জন্য। কারণ আমরা ইতিমধ্যে টের পাচ্ছি যে
আওয়ামী লীগ ভাবতেছে যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, অলরেডি অফিস আদালত নানান জায়গায় খুলতেছে, মিছিল হইতেছে। তো সেখানে সরকারের দিক থেকে আমি মনে করি তারা হয়তো তাকে সরাইছে এই কারণে, এক নম্বর দলীয় দায় সাধারণত, আর দ্বিতীয় হইল যে তাজুলের অধ্যায়টার জন্য আমরা দায়ী না, কারণ তখন আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সবকিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা সাপোর্ট করতে প্রশ্নই ওঠে না। কিন্তু তার ক্রোধটা কোথায়? কারণ যারা সিদ্ধান্ত নিয়ে শিথিল করলো আওয়ামী লীগের জন্য, দে আর অল অফ দেম আর ওয়েল প্রোটেক্টেড, কিন্তু সে জামিন পেয়ে ওই লোক থাকবে মাঠে, লড়াই হবে মাঠের অন্য বিএনপির লোকের সাথে, দে আর নট ওয়েল প্রোটেক্টেড। এখন আসতে পারেন বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠ কর্মী যদি আওয়ামী লীগের মাঠ কর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সবকিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে। অফকোর্স আমি কোনোভাবে এটা সমর্থন করি না যে সে আদালতে ভাঙচুর হয়ে জামিন দিছে, বিরোধিতা করলে উচ্চ আদালতে যাও। 1, 2, তোমরা তোমাদের যারা সরকারে আছে টপ লেভেলের নেতা, মন্ত্রী, এমপি, তাদের সাথে গিয়ে বসো, যে তাদেরকে যে প্রিভিলেজ দিচ্ছেন এবং কোর্ট যে তাদের জামিন পাচ্ছে, তাতে কিন্তু মাঠে আমরা ধরাশায়ী হব। মেন কিন্তু আতঙ্ক থেকে। আপনি যদি ভাবেন একটা জিনিস, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তারপরে যখন আওয়ামী লীগ যে সমস্ত জায়গাগুলায় চাঁদাবাজি করতো, যে জায়গাগুলা, সেই জায়গা তো 5 তারিখে তারা চলে গেল, যাওয়ার পর সেই জায়গাগুলো তো খালি নাই। এখন কালকে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, আপনি চাঁদাবাজি করেন, যা কিছু করেন, শেল্টার দেওয়ার জায়গা হলো প্রশাসন। সেই প্রশাসন যদি অ্যাবসলিউটলি 11 দলীয় জোটের বিরুদ্ধে থাকতে পারে, এনসিপি জামাত বিরোধী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির বেলায় কিন্তু আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপি ক্ষমতায় আছে। আপনি দুইটা যদি মিলান, তাইলে পরে আওয়ামী লীগের যদি মাঠে নাইমে আসে, সেটা যে বিএনপির জন্য সুখকর নয়, যারা প্রোটেকশনে নাই। কিন্তু যারা ভিতরে প্রোটেকশনে আছে, মন্ত্রী, এমপি, টেমপি হয়ে আছেন, দে আর ওয়েল সিকিউর। এখানেই যন্ত্রণাটা ওইখানে। কারণ 5ই আগস্টের পরে যেহেতু ওই জায়গাগুলো খালি ছিল না, সেই জায়গাগুলো ভরাট করছে কারা, সুতরাং একটা লড়াই সামনে আসতে পারে। সুতরাং এই চিন্তা করে তারা হয়তো চিন্তিত। সুতরাং এটা আমার কাছে মনে হয় টপ লেভেলের মানে ডিফেম করবে, তাকে ইয়ে করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি সুযোগ পাইলে ওর বিরুদ্ধে কথা বলবে। কারণ শেখ হাসিনা কিন্তু বুঝেছিল কখনো না কখনো ইউনূস সাহেবকে আমার ফেস করা লাগতে পারে, এবং যেখানে বাঘের ভয় সেইখানেই কিন্তু সন্ধ্যা হয়েছে। সেই ইউনূস সাহেবই কিন্তু ক্ষমতা আসছিল, যেভাবে হোক কিন্তু উনি আসছে। সে আসার পরে কিন্তু এই শেখ হাসিনার এখন বিচারে ফাঁসি হয়েছে। তার নিয়োগকৃত, তার পাপেট, তার হ্যান্সম্যান প্রেসিডেন্ট, তার এছাড়া ইন্টারভিউ দেওয়ার আর কিছু নাই। এইখানে যে সংবিধানের ব্যত্যয় ঘটাইছে, সেই ব্যত্যয় যে বিদেশ থেকে এসে ওনার সাথে দেখা করে নাই, এটা বহুত সরকার প্রদান করছে। এই প্রধানমন্ত্রীর সুইট উইলে প্রেসিডেন্ট চলে। তো আমি এখনো মনে করি যে জন আকাঙ্ক্ষা ছিল উনি প্রেসিডেন্ট পদটা ছেড়ে দিতেন, এবং উনি থাকছেন, যার জন্য আমি মনে করি যে ওই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যদি না বিএনপি এটা আফোর্ড করে। জি, রাজ্জাকি ভাই, রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে আপনার বক্তব্য। আমি ওনার সাথে তো একমত, যে বিষয়গুলো বলছে নৈতিক কারণে তার চলে যাওয়া উচিত ছিল, বিকজ হি ওয়াজ দ্য পার্ট অফ দ্য আর্লিয়ার গভর্নমেন্ট। আগের সরকারের অংশ তো মঙ্গল গ্রহের ফেরেশতা না। আপনি যদি শেখ হাসিনার বৈশিষ্ট্য আমরা মিলাই, তা শেখ হাসিনা কাকে চুজ করবে? লাইক মাইন্ডেড। লাইক মাইন্ডেড চুজ করলে তো তার চলে যাওয়া উচিত ছিল নিজের থেকে। তারপরে উনি এখন অনেকগুলো কথা বলতেছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ইন্টারভিউতে আসছে, জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আপনি আমাকে বলেন, আমি বেশি বিতর্কে যাব না, উনি অনেকগুলো জিনিস বলছে। আমি এখন সিম্পল যে জায়গাটায় যাব, আপনাকে প্রোটেকশন দিছে বিএনপি, আপনি বলছেন, ইন্টারভিউতে বলছেন। জি, বিএনপি মানে একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারপরে 3 বাহিনীর প্রধান আপনাকে শেল্টার দিছে। ইউ আর ওয়েল সিকিউরড। আপনি গল্প করলে তো হবে না, আপনি অ্যাবসলিউটলি সিকিউর ছিলেন। আপনি জানেন যে বাংলাদেশে সবাই সিকিউরিটি দেয় কে? আর্মি। তারেক রহমান সাহেব যখন ডিসেম্বর মাসে আসলো, তার সিকিউরিটি কে দিছে? আর্মি। আপনি ওয়েল সিকিউর ছিলেন। আপনি যে বক্তব্যগুলো এখন দিচ্ছেন, সেগুলা যে আমরা গ্রহণ করার লজিক লাগবে। 2 নম্বর, আপনি বিদেশ যাইতে বাধা দিছে চিকিৎসা, গেলে কি হইতো? আমার তো মনে হয় না কিছু হইতো।
আপনি যাননি সেটা ভিন্ন কথা, আপনি গেলে আবার এসে বসতে পারবেন কিনা এই ছিল টেনশন হয়তোবা। তা না হলে যেই প্রোটেকশন আপনার ছিল তাতে আপনার যাওয়ায় বাধা দেওয়ার মনে হয় কিছু হয় নাই। কারণ ইউনূস সাহেব কোনোদিনই আপনার সাথে দেখা করে নাই, আপনি বলছেন বিদেশ সফর করে এসে দেখা করে, তার মানে আপনার তো রিলেশন ছিলই না। 11ই নভেম্বর পত্রিকা প্রথম আলো, সেখানে মাহফুজ আলমের একটা ছবি দিয়ে বলতেছে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে 11ই নভেম্বর 2024। তারপর থেকে তো আপনি প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড। আপনি সংবিধানের 4 ক, আমি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলছি কথাটা, সরোয়ার ভাই জানে, ওনার সাথে আমার এখানে তো ওনার সাথে আমার লিগ্যাল বিতর্ক হচ্ছে না। সংবিধানের 4 কতে বলা আছে, জাস্ট একটু দেখেন পরে, জাতির উদ্দেশ্যে 4 কতে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। উনি ইন্টারভিউতে বলছে ওনার ছবি সমস্ত মিশন থেকে তুলেছে, এখন নাই কেন? আপনি তো দরবার হলে আপনি তো 4 ক, এই সংবিধান তো আপনি মানতেছেন না। ইউ আর ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন বাই ইয়োর সেলফ। আপনি কেন সংবিধান ভায়োলেট করতেছেন? সুতরাং যে বৈশিষ্ট্যগুলো উনি বলল, এই সমস্ত কথায় কিচ্ছু আসা যায় না। উনি এখন সফট কর্নার চাচ্ছে, এখন ক্ষমতাসীন দলের সফট কর্নার। এটাকে বলা হয় যদি আপনার লোভ এমন জায়গায় চলে গেছে, আবার যদি থাকা যায়, আবার যদি থাকা যায়, এমন কিছু বয়ান দিচ্ছেন। কারণ এটাকে পদত্যাগ করানো যায় নাই, আমরা ইন অ্যাডভান্স বলছিলাম। আজকে সে ইন্টারভিউ দিয়ে প্রমাণ করছে, যে জুলাই যারা আন্দোলনকারী ছিল তাদের বিপক্ষে এসে দাঁড়ায় বিএনপি আমাকে প্রোটেকশন দিছে, তাই আমি থাকতে পেরেছি। আর অন্যদিকে তো আর্মি 3 বাহিনীর কথা তিনি বললেনই। সুতরাং উনি যে জিনিসটা এস্টাবলিশ করে দিলেন, সে যে বিএনপির কত বড় ক্ষতি করলো সেটা হয়তো বিএনপি, আমি জানি না, বুঝতে পারছেন কিনা, রিয়েলাইজ করতে সমস্ত গল্প শুনেন এগুলো আপনি মিথ্যা একটা ঢাকতে হলে 1000 মিথ্যা লাগে, বাট আপনার স্ট্যান্ড যদি সত্য থাকে দেখবেন আপনার কোনো কিচ্ছু লাগে না। 4 ক বাতিল হয়েছে, যে কোনো পরিবর্তন করতে পারবে। কিন্তু এইখানে দেখেন আবার 7 ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনাকে সেলুট করেন সবাই। 7 খতে সে লিখছে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, এই যেটা পড়লাম 4 ক, এটা প্রথম ভাগে এটা বাতিল হয়েছে না কেন? তার মানে আপনার এই ছবি আপনার ঝুলাইতে, আপনি যে ঝুলান নাই, এটার জন্য আপনি নিজেই সংবিধান ভায়োলেট করছেন। আবার মানব জমিনে বলছিলেন উনি যে পদত্যাগ করছে কিনা আমি শুনছি, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস নাই যখন, তাহলে আপনি প্রেসিডেন্ট কিভাবে মানলেন? আপনি সরকার রোধ দিলেন কিভাবে? আপনি তো পুরা সংবিধান ভায়োলেশন সব আপনি করছেন ঘরে বসে বসে একা একা। আপনি ডিটারমাইন্ড থাকতেন যে আমি অতি দিব না। তারপর আমি এটা অ্যাড করি 100। এগুলো তো ঠিক না। এই যে ইনকনসিস্টেন্সি, এটা হলো যে ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি যদি ট্রান্সপারেন্ট না থাকেন, এক সময় এক পদের কথা বলবেন, এবং আপনি আপনার কর্মকাণ্ড জানেন যে ইউ আর নট সেফ। সুতরাং ওনার সেফলি কিভাবে থাকবেন সেই চিন্তা করতেছে, এই জন্য এত কিছু বলা। তা নাহলে তার তো এত কিছু বলা, বিএনপি ইলেক্টেড হয়েছে, বিএনপি তার প্রোটেকশন দিছে, বিএনপির ওই সময় প্রোটেকশন অফিসিয়ালি তার ডিক্লেয়ার করার মানেই হচ্ছে যে বিএনপি জুলাই চেতনা বিরোধী ছিল। আপনি জিনিসটা বুঝছেন।